আপনি প্রথমে ঢাকা 18 আসনে নির্বাচন করার কথা ছিল, তারপরে ঢাকা 8-এ চলে আসলেন, কি কারণে? প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সবাই বললো যে মাফও চাই, দোয়াও চাই এখান থেকে। তার সাথে যে লড়লেন শেষ পর্যন্ত আপনি, কতটা ফাইট হয়েছে আপনার? মির্জা আব্বাস সাহেব হলো এখানে বিএনপির বড় একজন ফাইন্যান্সার। তো আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে পলিটিক্যাল এগুলো হলো বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির মাধ্যমে ওই টাকাগুলা তুলে থাকে। 200-300 লোক নিয়ে হলো ডাকাতিও করেছে, প্রিজাইডিং অফিসার দিতে হবে। ওসমান হাদি ভাই মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন করতো, বিএনপি প্রেস্টিজ হিসাবে নিয়েছে এবং চাঁদাবাজি এই রাজত্বটা টিকিয়ে রাখতে চেয়েছে। শাহবাগ ফুল মার্কেটের মতন এরকম অসংখ্য জায়গায় চাঁদাবাজি করতে পারবে, সেই রাজত্বটা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতির দিকে গিয়েছে। আপনি প্রথমে ঢাকা 18 আসনে নির্বাচন করার কথা ছিল, তারপরে ঢাকা 8-এ চলে আসলেন, কি কারণে? কোনো যৌক্তিক কারণ ছিল? আমি ঢাকা 18 সব কিছু অফিস গুছিয়েছিলাম। তো সন্ধ্যা পর্যন্ত আমি সব কিছু, যে নমিনেশন কালকে সাবমিট করব, এবং ঢাকা 18 থেকেও আমি নমিনেশন পেপার তুলেছিলাম অফিস থেকে। তো আমাকে সবাই হুট করে জানালো যে তোমাকে ঢাকা 8-এ যেতে হবে। তো আমি বললাম কেন? বলছে যে এটা খুবই চ্যালেঞ্জিং জোন। তো আমাদেরও আরও 2-3 জন জোটের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সবাই বললো যে মাফও চাই, দোয়াও চাই এখান থেকে। তো এখানে বেসিক্যালি আমি তো নাগরিক কমিটির আহ্বায়ক ছিলাম, তো শহীদ ওসমান হাদি ভাই আমার কমিটিতে ছিল। ওনার প্রতি একটা আমার দায়িত্ববোধের জায়গা আছে। আবার উনি যে একটা কালচারাল ফাইট করেছিলেন সেটার প্রতি আমি সহমর্মী, এবং উনি যে রাজনৈতিক একটা নতুনত্ব ধারা নিয়ে এসেছেন সেটার প্রতিও আমি সহমর্মী। সেই জায়গা থেকে চ্যালেঞ্জিং জোন হলো, আমি দায়িত্বটা কাঁধে নিয়েছি এবং সবাইকে বলেছি ঠিক আছে আমি করব। তো রাতে ফাইল টেল গুছিয়ে পরের দিন সাবমিট করি এবং আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে, পরে ফাইট করি। এই ফাইটে কতটা চ্যালেঞ্জ ছিল? আমরা তো অনেক কিছু দেখেছি, অনেক ক্লিপ দেখেছি, ভোট কেন্দ্রে আপনার উপরে হামলার ঘটনাও দেখেছি। আপনি একটা বৃহৎ দল, যিনি প্রার্থী তিনি অনেক বেশি ক্ষমতাশালী, এখন তিনি উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর, একসময় মেয়র ছিলেন, কয়েকবারের এমপি ছিলেন, তার সাথে যে লড়লেন শেষ পর্যন্ত আপনি, কতটা ফাইট হয়েছে আপনার? আমার অনেক বেশি ফাইট হয়েছে, কারণ ঢাকা 8টা হলো প্রত্যেকটা যারা ক্ষমতায় আসে তাদের জন্য প্রেস্টিজ ইস্যু, এবং প্রশাসনিক জায়গাটার তাদের জন্য প্রেস্টিজ ইস্যু। লাইক দ্যাট এখানে হলো আপনার সুপ্রিম কোর্ট আছে, সাথে সাথে হলো আপনার সচিবালয় আছে, বায়তুল মোকাররম থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল রয়েছে। ফলত এখানে অনেক জায়গায় প্রার্থীদেরকে কম্প্রোমাইজ করতে হয়। তো যার জন্য আমি কিন্তু সেই ক্ষেত্রে একদম সবাইকে না বলে দিয়েছি যে এখানে জনগণের জায়গাটা আমি প্রতিষ্ঠা করতে চাই। লাইক দ্যাট যারা হকার আছেন, মানে তারা তো নিরীহ মানুষ, ফলত তাদের দোকানগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিশাল একটি চক্র কাজ করে, এবং ঢাকাতে বড় এই হকার্স অথবা ছোট ছোট দোকানদার রাস্তার পাশে তাদেরকে বসিয়ে বড় ধরনের বাণিজ্য করে। তো আমি তাদেরকে সলিউশন দিয়েছিলাম যে আমি তোমাদেরকে লাইসেন্স করে দিব সরকার থেকে, সরকার তোমাদেরকে নিরাপত্তা দিব, আমরা একটা বড় মার্কেট করব, দখলমুক্ত করে জায়গা, সেক্ষেত্রে তোমাদের পুনর্বাসন করা হবে। তো শুধু একটা না, এরকম অনেক সমস্যা ছিল, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির হলো হেডকোয়ার্টার এখানে। তো আমার প্রত্যেকটা জায়গার চ্যালেঞ্জ হলো কভার করতে হয়েছে, এবং চ্যালেঞ্জিং জোনগুলো মারিয়ে হলো আমার সামনে যেতে হয়েছে। আর আসি প্রার্থীর ক্ষেত্রে, মির্জা আব্বাস সাহেব হলো এখানে বিএনপির বড় একজন ফাইন্যান্সার। তো আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে পলিটিক্যাল এগুলো হলো বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির মাধ্যমে ওই টাকাগুলা তুলে থাকে। তো উনি ছাত্রদল, যুবদলেরও ফাইন্যান্সার, ফলত ওই জায়গা থেকে যার নুন খায় তার তো একটু গুণ গাইতেই হবে। সেই জায়গা থেকে সকল দেখলাম বুদ্ধিজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হুট করে যারা বাংলাদেশের অনেক ভালো মানুষ মনে করেছি, তারাও তার গুণ গাইতে শুরু করলো। পরে খোঁজ নিয়ে বুঝলাম যে একটু নুন খাইছে সবাই। আর সাথে সাথে এখানে আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে ডাকাতরা যেভাবে যায়, এভাবে হলো 200-300 লোক নিয়ে হলো ডাকাতিও করেছে, প্রিজাইডিং অফিসার দিতে হবে, ক্যাশ টাকা লাগবে। এটা হলো বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। তো এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে হলো আমার যেতে হয়েছে। তো এটা হলো মানে সব দিক থেকেই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু আমি একটা ডেডিকেশনের জায়গায় গিয়েছিলাম, যেটা হলো আমার প্রথমে মসজিদে গিয়েছিলাম ক্যাম্পেইনের জন্য। কেন গিয়েছিলাম? আমি যখন ক্যাম্পেইন শুরু করি, সবাই আমাকে মেসেজ দিল যে ওসমান হাদি ভাইয়ের মতন ক্যাম্পেইন করতে হবে।
তো ওসমান হাদি ভাই মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন করতো, মসজিদ ভিত্তিক সোসাইটি সবার সাথে কিন্তু জড়িত। আমিও সেটার মধ্যে ঢুকেছি, আলহামদুলিল্লাহ ওইখানে ভালো সাকসেস পেয়েছি। এবং শহীদ ওসমান হাদি ভাই ইউনিক জিনিস বাংলাদেশে ক্রিয়েট করেছেন, আমি সেই এরিনাটা খুঁজে পেয়েছি এবং উনি আমার জন্য পথ অনেক সহজ করে দিয়ে গিয়েছেন। যেই ভোটগুলো আমি পেয়েছি এগুলো শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোট, এবং উনি এই চ্যালেঞ্জিং জোনটা প্রথমেই চ্যালেঞ্জ করে গিয়েছেন, ফলত আমারও ওইখানে চ্যালেঞ্জ করতে অনেক বেশি সুযোগ হয়েছে ওনার দেখানো পথে। এবং অনেক চ্যালেঞ্জিং ছিল সর্বদিক থেকেই, মিডিয়া, ব্যুরোক্রেসি, ডিপ স্টেট, সর্ব জায়গা থেকে চ্যালেঞ্জিং ছিল। তো লাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু, এটা বিএনপি প্রেস্টিজ হিসাবে নিয়েছে এবং চাঁদাবাজি এই রাজত্বটা টিকিয়ে রাখতে চেয়েছে। প্রশাসনও সেখানে এমন একজন লোককে চেয়েছে যার মধ্য দিয়ে যে আমাদের পচাগোলা যে সমাজটা আছে সেটা তারা চালাইতে পারবে, শাহবাগ ফুল মার্কেটের মতন এরকম অসংখ্য জায়গায় চাঁদাবাজি করতে পারবে। সেই রাজত্বটা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতির দিকে গিয়েছে। তো আমার বিশ্বাস জনগণ অনেক বেশি ভোট দিয়েছে এবং আমার 3 ঘন্টা আমি দেখেছিলাম ভোট কাউন্টিং অফ ছিল, সেই সময়টা তারা ইঞ্জিনিয়ারিং করেছে, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট ডাকাতি করেছে, জনগণের রায়কে তারা নিয়ে গিয়েছে। আমার সামনে সুযোগ ছিল যে সবাইকে নিয়ে মাঠে এসে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ আমি এড়িয়ে গিয়েছি, কারণ আমি মনে করি গণতন্ত্রে কোনো রক্ত না, গণতন্ত্র হলো শান্তিপূর্ণ জিনিস। এবং পুরো বাংলাদেশে আমি যতদিন রাজনীতি করি আমি অহিংস জায়গাটা, শান্তিপূর্ণ জায়গাটায় আমি চুজ করেছি এবং এই ভিত্তিতেই আমি করব। এবং আমি যখন ইনকিলাব মঞ্চ মাঠে আন্দোলনের জন্য নামলো শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের জন্য, ওই সময় আমি শান্তিপূর্ণ আচরণ করেছি এবং প্রিভিয়াসলি আমি শান্তিপূর্ণ আচরণ করেছি। আমি শান্তির পক্ষে, আমি কোনো যে গুন্ডা মাস্তান এদের সাথে জড়িয়ে পড়ে মারামারি, পুরো মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলা, সেই জায়গাটাতে না। আমি আমার কিছু হোক এটা নিয়ে আমি দ্বিধান্বিত নই, না, আমি জনগণকে শান্তি দিতে চাই।